ধন্যবাদ আসিফ ভাইয়া যুক্ত করার জন্য। তো হচ্ছে ভাই আমার প্রশ্নটা হচ্ছে আহ, এই যে আমাদের যে হচ্ছে ভাইয়া এই হিউম্যান যে বডি, তো এটার তো হচ্ছে আপনার এই যে হিউম্যান অর্গান গুলো যে আছে, লাইক আপনার ব্রেইন, আইস, তারপরে হচ্ছে লিভার, কিডনি, হার্ট, তো এইগুলার হচ্ছে স্ট্রাকচার বা কন্টেন্ট গুলা হচ্ছে অনেক কমপ্লেক্সিটিতে ভরা। তো মানে এত কমপ্লেক্সিটি। ওয়েট ওয়েট কমপ্লেক্সিটি বলতে কি বোঝাচ্ছেন? কমপ্লেক্স জিনিসটা তো কোনো জিনিসের প্রপার্টিজ না। কমপ্লেক্স জিনিস হচ্ছে যে দেখে তার জ্ঞানের উপরে নির্ভর করে কোন জিনিসটা কমপ্লেক্স কোন জিনিসটা ইজি। সেটা হচ্ছে একজন পর্যবেক্ষকের জ্ঞান এবং দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। সেটা তো ওই জিনিসটার কোনো প্রপার্টি না। আপনি কি আমার ভাই কথা বুঝতে পারছেন? জি ভাই, আমি আপনার সাথে একমত। আচ্ছা, আপনার কাছে কমপ্লেক্সিটি। আপনি একটু আমাদেরকে বলেন তো যে হীরা যে খণ্ডটা আছে এইটা এই যেভাবে গঠিত এটা কি কমপ্লেক্স নাকি এটা একটা ইজি জিনিস? স্ট্রাকচারালি যদি বাই ডিফাইন করা যায় তাহলে তো এটা আসলে কমপ্লেক্স। আচ্ছা, পানির অণু এটা কি কমপ্লেক্স নাকি খুব ইজি? পানির অণু হচ্ছে ভাই এটা এতটাও কমপ্লেক্স না, মানে যদি আমি ওইভাবে ডিফাইন করি আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে পানির অণুকে আপনি ভালোভাবে অবজার্ভ করতে পারতেছেন। অবজারভেশন আপনার জন্য, আপনি যেহেতু পর্যবেক্ষক আপনার দৃষ্টিতে পানির অণুটা এত বেশি কমপ্লেক্স না, কিন্তু হীরাটা আবার একটু কমপ্লেক্স। এইটা হচ্ছে আপনার জ্ঞানের উপরে নির্ভর করতেছে কোনটা কমপ্লেক্স আপনি ডিফাইন করতেছেন। আসলে কোনটাকে আপনি কমপ্লেক্স হিসেবে ডিফাইন করতেছেন কোনটাকে কমপ্লেক্স হিসেবে ডিফাইন করতেছেন না, এটা নির্ভর করতেছে আপনার জ্ঞানের উপরে। আপনি পানি সম্পর্কে ভালোভাবে জানেন, পানি যেহেতু ইজিলি অ্যাভেলেবল এবং পানি নিয়ে মানুষ গবেষণাও করেছে, এই জন্য পানিটা আপনার কাছে খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। হীরার খণ্ডটা যেহেতু এত অ্যাভেলেবল না, পাওয়াটা এত অ্যাভেলেবল না, আমরা এত সহজে পাই না হাতের কাছে, এবং এটাকে ভাঙাটাও একটা জটিল ব্যাপার, এটাকে অবজার্ভ করাটা একটা আরেকটু জটিল ব্যাপার। এই কারণে এইটা আপনার কাছে একটু মোর কমপ্লেক্স। কিন্তু পানির অণুও কিন্তু অত্যন্ত জটিল একটা জিনিস, সেটার যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো যদি আপনি গভীরভাবে বুঝতে যান সেটাও অত্যন্ত জটিল একটা জিনিস। কিন্তু আপনি বলতেছেন যে না, পানির অণুটা তো খুবই ইজি, এটা তো বোঝাই যায়, পানির অণু তো এত কমপ্লেক্স না। ওয়েল, আমি আপনার কথা মেনে নিলাম। তাহলে আমরা যেটা দেখতে পাই প্রকৃতিতে, যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমাদের কাছে কমপ্লেক্স মনে হয়, কিছু কিছু জিনিস আমাদের কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড মনে হয়, নাকি? জি জি। আচ্ছা, এবার বলেন। আমি হচ্ছে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার কথা ঠিক আছে, আমি আপনার সাথে একমত। মানে কিন্তু মানে আমি যদি হিউম্যান বডির দিকে তাকাই তাহলে আমি সেই ক্ষেত্রে। তাহলে তাহলে আমি আপনাকে এখন একটা প্রশ্ন করি, এটার সাথে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা প্রকৃতিতে যত কিছু দেখি সেইগুলোর ভিতরে আমরা কি কমপ্লেক্স থেকে সিম্পলের দিকে ধাবিত হয় এটা দেখি, নাকি সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে ধাবিত হয় এটা দেখি? কমপ্লেক্স থেকে সিম্পল। কমপ্লেক্স থেকে সিম্পল হয় এটা দেখি আমরা। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক। ভাই এটা হচ্ছে মানে আপনি যেভাবে মিন করছেন দুইটাই বলা যায় আসলে অ্যাকচুয়ালি, না, ঠিক আছে। মানে দুইটা আমি কখনোই বলা যায় না, দুইটা কখনোই বলা যায় না। ভাই আমি মৌলিক একটা পদার্থ, মিনিট আমি কথা মৌলিক বলি। পদার্থ কয়টা ভাই? মৌলিক পদার্থ কয়টা? মৌলিক পদার্থ ভাই 118, মানে 118টা আচ্ছা, মেবি। এটার ভিতরে প্রথম মৌলিক পদার্থটা কি? হাইড্রোজেন। হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে, কয়টা প্রোটন থাকে? একটা করে। আচ্ছা, যদি এখানে আরেকটা এসে যুক্ত হয় তখন সেইটা মানে দুইটা হয়ে যায়, তাই না? এভাবে আস্তে আস্তে বাড়তে হিলিয়াম হয়ে যায়, তাই না? এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? নাকি? জি জি অবশ্যই। আচ্ছা, তাহলে প্রথম সবচেয়ে সিম্পল মৌলিক পদার্থ কোনটা? হাইড্রোজেন। আহ, আহ, তাহলে আপনি একটু বলেন তো, আয়রন থেকে হাইড্রোজেন তৈরি হয়েছে নাকি হাইড্রোজেন আগে হয়েছে পরে আয়রন হয়েছে? কোনটা বেশি যৌক্তিক? কোন বক্তব্যটা বেশি যৌক্তিক হবে? যদি আমি বলি প্রথমে হাইড্রোজেন হয়েছে পরে আয়রন হয়েছে, নাকি আমি বলি প্রথমে আয়রন হয়েছে পরে হাইড্রোজেন হয়েছে, ওইখান থেকে কোনটা বলাটা বেশি যুক্তিসঙ্গত হবে, বেশি বিজ্ঞানসম্মত হবে?
অবশ্যই হাইড্রোজেন মানে কিন্তু এটার আলাদা একটা কনসেপ্ট আছে মানে ওয়াও, আলাদা কনসেপ্ট আছে, সেটা আপনাকে জিজ্ঞেস করছি না, আমি আপনার কাছ থেকে এই কনসেপ্টটা জিজ্ঞেস করতেছি যে এই জিনিসটা কি। তাহলে আমরা জানতে পারলাম মহাবিশ্ব যখন মানে শুরু হয়, তখন মহাবিশ্বের যখন উদ্ভব হয় তখন হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা জানি। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরবর্তীতে মৌলিক পদার্থগুলো একটার পর একটা আস্তে আস্তে তৈরি হয়েছে। এখনো ল্যাবরেটরিতে মাঝে মাঝে কিছু মৌলিক পদার্থ তৈরি করা সম্ভব হয়। তার মানে জি এই জি কমপ্লেক্স মৌলিক পদার্থগুলা যেগুলোর ভিতরে প্রোটনের সংখ্যা বেশি থাকে সেগুলা গঠিত হয়েছে অনেক পরে। আর যেটা সিম্পল, সবচেয়ে সিম্পলেস্ট যে মৌলিক পদার্থটা হাইড্রোজেন, সেইটার উদ্ভব করছে সবার আগে, নাকি ভাই? জি জি ভাই অবশ্যই। তাহলে আপনি যে বললেন যে কমপ্লেক্স থেকে সিম্পলের দিকে যায়, এটার একটা উদাহরণ দেখান আমাদেরকে। আচ্ছা আমি এটা আপনাকে বলি, মানে আমি যদি বা মানে হচ্ছে যে কোনো একটা পদার্থকে যদি আমি হচ্ছে ওটাকে যদি আমি না না না, ব্রেক করি। ওটা তো আপনি করতেছেন, আপনার এটা জিজ্ঞেস করিনি। প্রকৃতিতে কোনো কিছু কমপ্লেক্স থেকে সিম্পল হয়েছে, এইটা আপনি আমাদেরকে বের করে দেখান। কিন্তু ভাই আপনার প্রশ্নটা তো এরকম ছিল না, আপনি আমাকে আমার স্ট্রেট প্রশ্নটা একটা এটাই কথা ছিল, আমার প্রশ্নটা এরকমই ছিল তাহলে যে ভাই আমি আপনার প্রশ্নের অ্যান্সারটা দেই। আপনি আমাকে কোশ্চেন আমি করছেন আপনাকে যে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, প্রশ্নটা আবারও শুনেন। তাহলে প্রশ্নটা যদি আপনি না শুনে থাকেন তাহলে আবারও শুনেন ভালো করে। যদি আপনি প্রথমবার ভুল বলে থাকেন তাহলে এখন একটা সুযোগ আছে কারেক্ট করে নেয়ার, তাহলে আপনি কারেক্ট করে নিবেন। জি জি আমরা অবশ্যই। প্রকৃতিতে যেই সমস্ত যত কিছু দেখি, যা কিছু দেখি, সেটা কি সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যায় নাকি কমপ্লেক্স থেকে সিম্পলের দিকে যায়? আমি যেটা মনে করি, প্রকৃতিতে সমস্ত কিছু সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে ধাবিত হয়। ধীরে হ্যাঁ ধীরে এটার জিনিস সাথে কমপ্লেক্স। এইটার সাথে ভাই আমি কথার একমত মাঝখানে কথা অবশ্যই। বলেন না, কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে একটু ধৈর্য ধরেন। আমি যেটা জানি এবং যেটা বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত সেটা হচ্ছে সিম্পল জিনিস থেকে কমপ্লেক্স জিনিসের উৎপত্তি ঘটে। কমপ্লেক্স জিনিস থেকে কখনো সিম্পল জিনিসের উৎপত্তি ঘটতে পারে না, কারণ কমপ্লেক্স জিনিসটা তো তৈরি হইতেই একটা সিম্পল জিনিস লাগবে। আবারও বলছি, কমপ্লেক্স জিনিসটা তৈরি হইতেই একটা সিম্পল জিনিস লাগবে। যদি সিম্পল জিনিসটা না থাকে, শুরুতে কমপ্লেক্স জিনিস থাকতে পারে না। শুরুতে কখনো কমপ্লেক্স থাকতে পারে না যে সেইখান থেকে সিম্পল জিনিস তৈরি হইলো। মানে শুরুতে কখনো পানি থাকতে পারে না, পানি ভাঙা হাইড্রোজেন এবং অক্সিজেন পাইছি, না, এটা হইতে পারে না। আগে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকতে হবে, সেখান থেকে যে কমপ্লেক্স পানিটা, সেইটা গঠিত হইতে হবে। এইটা বিজ্ঞানের চিরন্তন নিয়ম, বৈজ্ঞানিক ভাবে একটা ধ্রুব সত্য যে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে ধাবিত হয়। কখনো ইতিহাসে, বৈজ্ঞানিক ইতিহাসে কখনো এরকম পাওয়া যায়নি যে আগে কমপ্লেক্স পাওয়া গেছে পরে এখান থেকে সিম্পল জিনিস তৈরি হয়েছে। এইটা একটা অবাস্তব, অসম্ভব বিষয়, যেটা আপনি দাবি করছেন যে দুইটাই হয় নাকি, না, দুইটা হয় না। সব সময় সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যায়। হিলিয়াম তৈরি হয়েছে পরে, হাইড্রোজেনদের তৈরি হইতে হয়েছে আগে। হাইড্রোজেনের একটা প্রোটন, হিলিয়ামের দুইটা প্রোটন। হিলিয়ামের তৈরি হইতে হয়েছে হাইড্রোজেনের পরে, তারপরে তৈরি হয়েছে 3 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা, এইভাবে একটা 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 করে যাইতে হয়েছে। আগে আয়রন তৈরি হয়েছে, সেখান থেকে প্রোটন ভেঙে গিয়ে হাইড্রোজেনের উৎপত্তি ঘটছে, এইটা পসিবল না। এইটা কোনো সেন্স মেক করে না। এটা সম্পূর্ণভাবে ভুয়া একটা কথা। আপনি বলতেছিলেন যে দুইটাই নাকি হওয়া সম্ভব। এখন কি আপনাকে আবারও প্রশ্নটা করি যে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যায় নাকি কমপ্লেক্স থেকে সিম্পলের দিকে যায়? আবার একটু উত্তরটা দেন। জি ভাই অবশ্যই আপনার হচ্ছে সিম্পল থেকে হচ্ছে কমপ্লেক্সের দিকে যায়, এটা আপনি আপনার সাথে একমত। আচ্ছা, কিন্তু হচ্ছে ঠিক আমি আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম সবসময় প্রকৃতিতে আমরা যেটা দেখি সবসময় সিম্পল জিনিস থেকে কমপ্লেক্স জিনিস তৈরি হয়। কখনো আমরা প্রকৃতিতে এরকম কোনো উদাহরণ নাই যে কমপ্লেক্স থেকে সিম্পল জিনিসের উৎপত্তি ঘটছে, নাকি ভাই? এইটাতে আপনি একমত কিনা আবার একটু বলেন, কারণ এইটা, এই কোশ্চেনের উত্তরটা আমাদের এই আলোচনাতে কাজে লাগবে। কারণ আমি যেটা বুঝতেছি, আপনি চিপা দিয়ে এখন আল্লাহরে বাইর করে ফেলাইবেন, আল্লাহরে পাট করে বাইর করে ফেলাইবেন, তাই আল্লাহ ছাড়া কেমনে হয়েছে, এটা আপনি একটু পরে কইবেন। এই জন্য আগে থেকে এই জিনিসটা শিওর হয়ে নেই ভাই, বলেন। জি জি ভাই আমি তো এটার সাথে একমত অবশ্যই। আচ্ছা, আপনি একটা তাহলে যেটা আমরা, এক্সপ্লেন করলেন এটার সাথে আমি একমত। তাহলে আপনি যে পরে গিয়া যে জিনিসটা বাইর করবেন, আল্লাহ ফাল্লাহ বাইর করবেন, আল্লাহ ফাল্লাহর কি কোনো প্রমাণ আপনার কাছে আছে রোমান মোল্লা ভাই?
ভাই আমি তো স্পেসিফিক ভাবে কোনো রিলিজিয়াসের নাম নিইনি, বা আমি তো আপনাকে জাস্ট কিছু জানতে চাইছি কিছু আপনার তো কাছ একটা থেকে। কিছু তো একটা বাইর করবেন, ওই আল্লাহ, ভগবান শিব, জিউস, ব্রহ্মা, বিষ্ণু, কিছু তো একটা বাইর করবেন ওই দলিত থেকে, নাকি? এটা তো একটা, না এটা ভাই, তো আমার ছিল। ভাই শুনেন, মানে আমার এবার এরকম ছিল না। আমি হচ্ছে আপনার হচ্ছে বক্তব্য শুনি, আপনার ভিডিও দেখি। তো আমার আর কি জানার অনেক ইচ্ছা ছিল যে আচ্ছা, তাহলে আসিফ ভাইকে এই কোশ্চেনটা করি, দেখি হয়তো উনি ভালো কোনো অ্যান্সার দিতে পারবে, যেটা আমার কাছে লজিক্যাল মনে হবে, যাতে আমার ভিতরে কোনো সংশয় না থাকে এই বিষয় নিয়ে। তো এই জন্য আর কি নর্মালি আপনাকে কোশ্চেনটা করা। না, আপনার যে কোশ্চেনটা, আপনার কোশ্চেনের উদ্দেশ্য হচ্ছে, ভাই আমি তো মুমিনদের সাথে দীর্ঘদিন ধরে কথা বলি ভাই রোমান মোল্লা ভাই, আমি তো বহু বছর ধরে মুমিনদের সাথে কথা বলি। আমি তো একটু কথা আপনি বললে আমি বুঝে ফেলি, আমি তো জানি আপনি কোন দিকে যাচ্ছেন, কোন দিকে যাবেন। আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, অন্তত পক্ষে আমার এই অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ পোষণ করেন না যে আমি বুঝি না, যে কি কোথায় কে কোথায় কোন দিকে যাচ্ছে সেটা আমি বুঝি না, তা তো না ভাই, আমি তো বুঝি, খুব ভালোভাবে বুঝি আপনি কোন দিকে যাচ্ছিলেন। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এই যে মানুষের শরীর এত কমপ্লেক্স ভাই, এই যে দেখেন হার্ট এদিকে, পাম্প বা কিডনি এদিকে ভাই, এইটা ওইদিকে, ওইটা এদিকে, ভাই এটা আল্লাহ ছাড়া কেমনে করছে ভাই? আল্লাহ ছাড়া এটা কেমনে সম্ভব ভাই? হ্যাঁ, আল্লাহ যে করছে, প্রথমে হচ্ছে কি আপনার সেটা দেখাইতে হবে তো প্রমাণ। কেমনে হইছে সেটা আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আল্লাহ, কোশ্চেনের ভিতরে দুইটা পার্ট, একটা হইতেছে কেমনে হইছে, আর আরেকটা হইতেছে আল্লাহ ছাড়া কেমনে হইছে। হুম, আল্লাহ যে করছে সেটার তো কোনো প্রমাণ আপনার কাছে নাই। হ্যাঁ, এবং আপনি যদি সারা পৃথিবীও ঘুরেন, এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না আপনার আল্লাহ করছে, ফাল্লাহ করছে, গাল্লাহ করছে, কেউ করছে, এরকম কোনো প্রমাণ নাই। কোনো অবজেক্টিভ প্রমাণ এই বিষয় এই সম্পর্কে নাই। তাহলে সেটাকে আমরা নাকচ করে দিতে পারি। এখন আপনি যদি বলেন কেমনে হয়েছে, তাহলে এইটা জানার জন্য, কোনো কিছু কেমনে হয়েছে সেটা জানার জন্য আমাদের কাছে রিলায়েবল মেথড কি আছে সেটা দেখার জন্য, যে এটা কেমনে হয়েছে, কোনো একটা কিছু কেমনে হয়েছে। হ্যাঁ, এই যে পানির উৎপত্তি কেমনে হয়েছে, মানুষ বাদই দিলাম, মানুষ অনেক কমপ্লেক্স, মানুষের বডি অনেক কমপ্লেক্স, ঠিক আছে, বাদই দিলাম। পানির অণু কেমনে হয়েছে এইটা আমরা কিভাবে জানবো? এখন আমি পানির অণু, পানি কিভাবে গঠিত হয়েছে এটা আমি জানি না মনে করেন, বা বৃষ্টি কিভাবে পড়ে আমি জানি না তো ভাই, হ্যাঁ, বা বজ্রপাত কিভাবে হবে আমি জানি না ভাই। আমি অনেক বহু বছর আগে, বহু বছর আগের মানুষ, গুহাতে বসবাস করে, আমি জানি না যে বৃষ্টি কেন হয়, কিভাবে হয়, কেমনে হয়, আমি তো কিছু বুঝতেছি না। এখন আমাকে এক কুদ্দুসে কইলো যে আহ, আকাশের উপরে মানে দেবতারা পেশাব করে এই জন্য বৃষ্টি হয়। এইটা হইতেছে একটা বক্তব্য, আমি শুনলাম, আচ্ছা ঠিক আছে। আরেকটা বক্তব্য হইতেছে যে আমরা যখন পানি শুকা দিই, পানি শুকা দিলে দেখা যায় রোদে পানিটা বাষ্প হয়ে উড়া যায়, পানিটা অদৃশ্য হয়ে যায়। আবার দেখি যে যখন বৃষ্টি হয় তখন আকাশে মেঘ জমে, তখন একটু গুড়গুড় করে, তারপর ওখান থেকে বৃষ্টি হয়। এই পদ্ধতিটাকে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ করে ধীরে ধীরে আমি আস্তে আস্তে বুঝতে পারবো যে এখানে একটা পানি চক্র আছে, যে পানি চক্রটা হচ্ছে বাষ্প হয়ে পানিগুলা বাতাস আকাশে উড়ে যায়, সেখান থেকে মেঘ হয়, সেই মেঘগুলা ভারী হয়ে গেলে সেখান থেকে বৃষ্টি হয়। এইটা একটা চক্র, যেটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা বুঝতে পারি যে এটা কেন ঘটে, এটা কিভাবে ঘটছে, পানিটা কিভাবে গঠিত হয়েছে, বৃষ্টি কিভাবে হয়, সমস্ত কিছু আমরা জানার জন্য যে রিলায়েবল মেথডটা আছে, সেই মেথডটাকে আমরা বলি বৈজ্ঞানিক মেথড। এই বৈজ্ঞানিক মেথডটা যখন আমরা ব্যবহার করি, তখনই আমরা শুধুমাত্র রিলায়েবল একটা উত্তর পাই, যে উত্তরটাকে আমরা মেনে নেই, কারণ এটা একটা যুক্তিসঙ্গত এবং প্রমাণিত একটা বিষয়। এই কারণে বিজ্ঞান হচ্ছে একটা রিলায়েবল মেথড। কোনো কিছু কেমনে ঘটছে, কি ঘটছে, কতটুকু ঘটছে, সেটা বোঝার জন্য সবচেয়ে রিলায়েবল মেথডটা হচ্ছে বৈজ্ঞানিক মেথড, যেটা আপনিও কাজে লাগাচ্ছেন, আমিও কাজে লাগাচ্ছি। আপনিও ছোটবেলা টিকা নিচ্ছেন, আমিও ছোটবেলা টিকা নিচ্ছি। আপনিও এই যে স্ট্রিমিয়ারে যুক্ত হয়েছেন, আমিও স্ট্রিমিয়ারে যুক্ত হয়েছি। এই জিনিসগুলা কাজ করতেছে আমাদের ব্যবহারিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে কাজ করতেছে। আমরা ভেরিফাই করে দেখতে পারি যে এটা আসলে কাজ করে কিনা। এই জন্য বৈজ্ঞানিক মেথড ব্যবহার করি আমাদের সমস্ত কিছুর উত্তর খোঁজাটা যুক্তিসঙ্গত। কোনো একটা চুনাহাগা হেরা পর্বতের গুহায় কোনো একটা চুনাহাগা গাঞ্জা খায় বেরিয়েছে, এবারে কি কইছে, এটা কোনো রিলায়েবল মেথড না, জ্ঞানের কোনো রিলায়েবল মেথড এটাকে ধরা যায় না যে সে কি বলছে। আমাদের যে মেথডটা ধরতে হবে সেই মেথডটা হচ্ছে বৈজ্ঞানিক মেথড ব্যবহার করে আমাদের
প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করতে হবে। আর যদি কোনো কিছু আমরা না জানি, তাহলে আমাদের বলতে হবে যে এই বিষয়টা সম্পর্কে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই, আমি এই বিষয়টা সম্পর্কে জানি না। আমার নিজের এবং আমাদের অজ্ঞতাটা, এই বিষয়ে অজ্ঞতাটা স্বীকার করে নিতে হবে। তার মানে এটা না যে আমার অজ্ঞতা অন্য কারো কোনো দাবিকে সত্য প্রমাণ করে দিল, সেটা না। আমার অজ্ঞতা কোনো একটা বিষয় সম্পর্কে আমি জানি না, তার মানে আমি জানি না। তার মানে এটা না যে এটা যেহেতু আমি জানি না সেহেতু এটা আল্লাহ করছে। এটা যুক্তিসঙ্গত কোনো বক্তব্য না। রোমান মোল্লা, আপনি বলেন এবার। জি ভাই, আমি আপনার সাথে একমত। আপনার কথাগুলো লজিক্যাল ছিল। তো হচ্ছে আমি আসলে অ্যান্সারটা পাইছি, মানে আমি খুবই ভালো লাগছে আপনার অ্যান্সারটা। তো হচ্ছে ভাই, মানে আমার আরেকটা কোশ্চেন ছিল। এই বিষয়ে আমি আপনার সাথে টোটালি একমত। আচ্ছা বলেন তাহলে আরেকটা কি প্রশ্ন? কোশ্চেন ছিল হচ্ছে, মানে আমি হচ্ছে আপনার ওই ভিডিওস যে আপলোড গুলো দেন না ভাগ ভাগ করে, মানে কেটে কেটে, তো ওইরকম একটা ভিডিওতে মানে আপনার সাথে একটা মমিন যুক্ত হয়েছিল। তো আর কি ওই দার্শনিক ইঞ্জিনিয়ার, ওই আপনার মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে এরকম একজন মানে ইয়ে আসছিল। তো ওইটা আর কি আমি পুরোটা শুনছিলাম। তো ওখানে তো আপনি একটা লেম হচ্ছে একটা ইয়া দিছিলেন, স্টেটমেন্ট দিছিলেন। সেটা হচ্ছে আমার কাছে যদি ভালো লাগে না, জানি না আপনার লজিক কি ছিল সেখানে। সেটা হচ্ছে যে ওই এই বাংলাদেশে বা পৃথিবীর অনেক কান্ট্রিতে হচ্ছে আপনার ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের নামের আগে হচ্ছে আপনার ওই যে ওই ডাক্তার, এই জিনিসটা হচ্ছে টাইটেলে থাকে। তো এটার সাথে আপনি একমত না? এই জিনিসটাকে খুব হচ্ছে লেম মনে করেন যে, এটা কারণটা কি ভাই? মানে যদি একটু বলতেন। এটা আমি তো দীর্ঘদিন ধরে ইউরোপে আছি। আমি যে এখানে যে যে জায়গাতে চাকরি করেছি সেই সেই জায়গাতে আমি আমার এক্স এক্স অফিস যেটা সেটা ছিল ইউরোপের সবচেয়ে বড় সায়েন্টিফিক রিসার্চ সেন্টার। সেখানে আমি চাকরি করেছি 3.5 বছর। সেখানে আমি দেখেছি, সেখানে মানে একজন বিজ্ঞানী আছে, তিনি নোবেল আহ, পুরস্কার পাওয়ার অনেক কাছাকাছি চলে গেছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি নোবেল পুরস্কারটা পান নাই। এই রকমের একজন বিজ্ঞানী আমাদের টিমে ছিলেন এবং তিনি আমার বস ছিলেন। এই রকমের অসংখ্য মানুষের সাথে আমি তারা মানে আমার পরিচয় আছে ইউরোপে। আমি যেখানে থাকি, যেখানে চাকরি করি, সেখানে এই পর্যন্ত আমি কখনো কাউকে দেখি নাই নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইছে কেউ। হুম। এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্ডিয়া, এই সমস্ত দেশে দেখা যায় যে নামের আগায় কেউ ইঞ্জিনিয়ার লাগায়, ইএনজি। ইউরোপের মানুষ এটা দেখলে হতভম্ব হয়ে তাকায় থাকবে কিছুক্ষণ, যে এটা কেমন কথা, ইএনজি এটা আবার কি। তখন বলবে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আবার কেউ নামের আগায় লাগায়, এটা না তারা অবাক হয়ে যাবে। বা ডাক্তার, যেটা হচ্ছে পিএইচডি না, কিন্তু পিএইচডি হইলে আপনি অবশ্যই লাগাবেন। পিএইচডি হইলে সেটা লাগানো এখানে স্বীকৃত। ইউরোপ আমেরিকাতে এটা স্বীকৃত। পিএইচডি হচ্ছে একটা অত্যন্ত সম্মানজনক একটা ডিগ্রি, যেটা আপনি লাগাইতে পারেন আপনি যদি ডক্টরেট হন। কিন্তু যদি আপনি ডাক্তার হন, ডাক্তার এখানে কেউ কখনো লাগায় না যে আমি ডক্টর অমুক। আহ, খুবই অল্প কিছু মানুষ লাগায়। কিন্তু পার্সোনাল কার্ড যখন তারা তৈরি করে তখন তারা কেউ এই জিনিসটা ব্যবহার করে না, বা ফেসবুক অ্যাকাউন্ট যখন তারা তৈরি করে তখন তারা কেউ এই জিনিসটা লাগায় না। যদি তাদের প্রফেশনাল কাজে কখনো দরকার হয় তখন তারা সেই নামটা ব্যবহার করে, ডক্টর নামটা ব্যবহার করে। কিন্তু ইঞ্জিনিয়ার নামটা লাগানোর কোনো প্রচলন পুরো ইউরোপ আমেরিকাতে আমি কোথাও দেখিনি এখন পর্যন্ত, শুধুমাত্র বাংলাদেশে দেখছি। আপনি কি ইউরোপ আমেরিকাতে কোথাও দেখেছেন কেউ নামের আগে ইঞ্জিনিয়ার লাগায়, এটা দেখেছেন কোথাও? ভাই, ইউরোপ আমেরিকার কথা কি বলবো, মানে বাংলাদেশেই মানে কোথাও দেখিনি যে নামের আগে ইঞ্জিনিয়ার লাগাই এই জিনিসটা। তবে হচ্ছে আমি ডাক্তারদের দেখেছি, ক্ষেত্রে আমি আপনাকে 500 ফেসবুক অ্যাকাউন্ট এই মুহূর্তে দেখাতে পারবো যেখানে নামের আগে লিখে রাখছে ইঞ্জিনিয়ার অমুক। আমাদের এই লাইভে একজন চুনাহাগা মুমিন আসে, ইঞ্জিনিয়ার হাফিজ। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজ, সে নামের আগে ইঞ্জিনিয়ার লাগায় রাখে। মানে সে কার্ড টার্ড বানায়, ফেসবুকেও তার নাম ইঞ্জিনিয়ার হাফিজ। মানে কি একটা অবস্থা, মানে অদ্ভুত কাণ্ড, অদ্ভুত দুনিয়া। হ্যাঁ, এই জিনিসগুলো বাংলাদেশে এই ধরনের জোকার দেখা সম্ভব ভাই। বাংলাদেশে এরকম তো হাজার হাজার। আপনি একটু ফেসবুকে ঢুকেন, ইঞ্জিনিয়ার লিখে একটু ইএনজি তারপর ডট এটা লিখে একটু সার্চ করেন, দেখবেন কত হাজার প্রোফাইল বাইরেছে। একটু করেন তো ভাই, দেখেন তো।
ভাইয়া সার্চ কি করব, কিন্তু আমি তো জানি হচ্ছে এটার অথরিটি নাই, যে হচ্ছে নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো, এটার অথরিটি তো নাই। আহ, কিন্তু হচ্ছে বাংলাদেশে আমার বাংলাদেশে লাগাচ্ছে তো। সেটা ভাই তাদের কনসেন্ট, তারা কেন লাগাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, বা তারা নিজেদের কি প্রমাণ করতে চাচ্ছে, বা শো অফ হইতে পারে জিনিসটা। তবে হচ্ছে ভাই একজন মেডিকেল স্টুডেন্ট সে এমবিবিএস পাশ করার পরে বা তার পোস্ট গ্রাজুয়েশন পাশ করার পরে বিএমডিসি আর কি, যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, তাকে হচ্ছে এই অথরিটিটা দেয় যে সে নামের আগে ডাক্তার লাগাইতে পারবে। ইভেন যখন প্রফেশনাল সে ক্লিনিক করবে তখন প্রফেশনাল প্রফেশনাল কাজের জন্য। জি জি জি, হ্যাঁ, প্রফেশনাল কাজের জন্য। আহ, মানে তার এই অথরিটি আছে যে সে নামের আগে হচ্ছে ডাক্তার টাইটেলটা ইউজ করবে, এই অথরিটি বিএমডিসি তাকে দিছে। কিন্তু ইঞ্জিনিয়ারদের এরকম কোনো অথরিটি নাই। এই জন্য হচ্ছে ভাই একটু জানতে চাইছিলাম যে এটা কি আসলেই মানে জিনিসটা খুবই লেম নাকি, যেহেতু আমিও আর কি মেডিকেল সেক্টরের স্টুডেন্ট। আমি সত্যি কথা বলতে ভাই আপনার অনেক বড় ভক্ত একজন, আমি আপনার আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে ভাই, আমার অলরেডি দেখা। ইঞ্জিনিয়ারদের যে এই অথরিটিটা নাই সেটা কি আপনি একটু দেখাবেন আমাদেরকে, যে ডাক্তারদের আছে ইঞ্জিনিয়ারদের নাই, সেটার একটা এভিডেন্স দেখাবেন। আপনি হচ্ছে ভাইয়া হচ্ছে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল বিএমডিসি, ওটার ওয়েবসাইটে যান এখনই। আপনি হচ্ছে ওখানে হচ্ছে ওদের ইয়ে আছে, আপনার ল আছে যে কারা কারা নামের আগে ডাক্তার টাইটেলটা ইউজ করতে পারবে, জাস্ট আপনি একটু স্ক্রল করলে বুঝতে পারবেন। কিন্তু ইঞ্জিনিয়ার যে নাই এটা তো ভাই আমি দাবি করলাম, এখন যে এটা যদি থাকে সেটা তো ভাই আপনি প্রমাণ করবেন। না, এটা তো আমি কেন প্রমাণ, আপনি তো বললেন, আপনি দাবি করলেন, আপনি তো প্রমাণ করবেন, আমি কেন প্রমাণ করব? হ্যাঁ, এটা নাই ভাই, ইঞ্জিনিয়ারদের এই অথরিটিটা কেউ দেয় নাই, এখন যদি দিয়ে থাকে সেটার প্রমাণ তো আপনি করবেন, তাই না? না না, সেটা তো আপনি প্রমাণ করবেন যে এটার অথরিটি নাই, সেটা আপনি দেখাবেন না। যেমন ডাক্তারদের আছে সেটা আমি আপনাকে দেখাতে পারি যে ডাক্তারদের নামের আগে ডাক্তার টাইটেল ইউজ করতে পারবে, এই অথরিটি বিএমডিসি তাদেরকে দিয়েছে। ইঞ্জিনিয়ারদের তো ভাই দেয়ই নাই, তো এখন আমি আপনাকে কোথায় মানে জিনিসটা মানে প্রুফ দিব যে এই দেখেন দেয় না, ইঞ্জিনিয়ারের নামের আগে হচ্ছে ইঞ্জিনিয়ার ইউজ করতে পারবে না, টাইটেল ইউজ করতে পারবে না, এটা তো আমি আপনাকে এভিডেন্স শো করতে পারবো না, আচ্ছা, তাই না ভাইয়া? বুঝতে পেরেছি। কিন্তু ঠিক আছে, ডাক্তাররা তাহলে পারবে আমি এই এটা আমি জিনিসটা, জানি না। তাহলে এই জিনিসটা আমার একটু ইনভেস্টিগেট করে দেখতে হবে, ইনভেস্টিগেট করে আমি দেখি তাহলে। ভাই মানে হচ্ছে কি, আমি এই কোশ্চেনটা কেন করলাম যে আমি যেহেতু একজন হচ্ছে এই প্রফেশনে আছি, তো আমার কাছে একটু খারাপ লাগতেছিল যে আসিফ ভাই এটা কি বললো। মানে জিনিসটা ভাইয়ের কাছে লেম কেন মনে হইলো, মানে আমার একটু গায়ে লাগছিল ভাই, সত্যি কথা বলতে, যে এটা ভাই কেন বলছেন, এই জন্য আর কি জানা যে এটার যদি আসলেই কোনো এরকম লজিক্যাল কোনো ব্যাপার স্যাপার থাকে তাহলে তো অবশ্যই এরকম উচিত না। আর যদি যেহেতু আমাদের বাংলাদেশ মেডিকেল কাউন্সিল এই অথরিটিটা আমাদের দেয়, তো সেক্ষেত্রে আমরা কেন এটা ইউজ করব না? মানে একজন, কিন্তু আপনি তো ভাই ইউরোপে কিন্তু থাকেন। আপনি কি কিন্তু আপনি কি প্রফেশনাল কাজে তো লাগাতেই পারেন, প্রফেশনাল কাজে আপনি আপনার ওইটা নামটা ব্যবহার করতেই পারেন, কিন্তু আপনি কি আপনার পার্সোনাল লাইফে সেটা ব্যবহার করেন? না ভাই, আমি আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম বা আরো সোশ্যাল যেসব ইয়ে আছে এগুলোতে আমি এই নামটা ইউজ করি না তাহলে তো নর্মালি। হইলই, তাহলে তো আপনি, আমি যেটা বলছি সেটাই তো আপনি ফলো করতেছেন। কিন্তু ভাই আমার তো লাইক মানে আমার যে কার্ডটা আছে, অ্যাপয়েন্টমেন্ট কার্ড, বা আমার হচ্ছে চেম্বার, এখানে তো আমি ঠিকই আমার এই না না, নামটা ইউজ ওইটা তো করি। আপনার প্রফেশনাল কাজ, ওইখানে তো আপনি অবশ্যই লাগাবেন। জি ভাই, আমি প্রফেশনাল, মানে satisfy রোমান আপনার মোল্লা answer ভাই, এ। রোমান মোল্লা ভাই, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা না? জি ভাই, আই গট ইট ভাই, গট ইট। তাহলে আমরা আমরা যখন এখানে আলাপ আলোচনা করতেছি, এটা তো আমরা পার্সোনাল আলোচনা করতেছি, তাই না? এটা তো প্রফেশনাল কোনো কাজ না আপনার। জি ভাই, অবশ্যই। আপনি যদি ডাক্তার হিসেবে আমার লাইভে আসেন, আচ্ছা আপনাকে একটু মিউট করি ভাই, আপনি যদি মনে করেন আপনি একটা বিষয় আছে যে এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা দরকার, একজন ডাক্তারের মতামত এখানে নেওয়া দরকার, কোন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, আলোচনা করতে করতে আমরা এমন জায়গায় গেছি যে এখানে একজন ডাক্তারের মতামত দরকার আমাদের, তখন যদি আমি আপনাকে ডাকি যে ভাই, রোমান মোল্লা ভাই একটু আসেন, তখন আপনি আপনার নামের আগে ডক্টর লাগায় আপনি ঢুকবেন যে আপনি একজন প্রফেশনাল, আপনি একজন প্রফেশনালি একজন ডাক্তার, আপনি একজন সার্টিফিকেট আছে আপনার, আপনি এই বিষয়ে শিক্ষিত, এবং এই বিষয়ে আপনি মতামত দিতে পারেন, সেই ক্ষেত্রে প্রফেশনাল জায়গা থেকে আপনি এই নামটা তখন ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার সাথে আমার পার্সোনাল টঙের দোকানে বসে কথা হইতেছে, বা এই যে লাইভে বসে আপনার সাথে আড্ডা দিতেছি বা তর্ক বিতর্ক করতেছি, এইখানে আপনি কোনোভাবে কোনো আপনার কোনো প্রফেশনাল কোনো মানে নামের আগে লিখতে পারবে না। তো নামের আগে লিখলে মানুষ হাসাহাসি করবেই ভাই, এটা তো করারই কথা, তাই না? এটা তো পার্সোনাল আলোচনা নাকি?
জি, জি, জি ভাই অবশ্যই। কিন্তু হচ্ছে ভাই আমি দু একজন ডাক্তারকে দেখছি যারা হচ্ছে আপনার আ আ সোশ্যাল মিডিয়াতে হাইলি অ্যাক্টিভ। যেমন হচ্ছে ডক্টর নাবিল, সে কিন্তু তার নামের আগে মানে মিডিয়াতে এই জিনিসটা ইউজ করে। যদিও আমি এটার সাথে একমত না, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। আমার কোয়েশ্চেনটা ছিল যে মানে আমরা কেন মানে আমাদের প্রফেশনাল কাজে ইউজ করব না? আমি এটা নিয়ে কনফিউশন ছিলাম যে আসিফ ভাই কি মানে এটার বিরোধিতা করলো কিনা? মানে এইজন্য হচ্ছে ভাই মানে জাস্ট জানার ছিল যে হ্যাঁ, আপনার স্টেটমেন্টটা কি এই ব্যাপারে ওভারঅল? তো আই গট ইট ভাই। আমি আপনার সাথে একমত। আমার স্টেটমেন্টটা হচ্ছে যে এই যে মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট এই জিনিসগুলা পার্সোনাল লাইফে মানুষ ব্যবহার করে না। ইউরোপ আমেরিকাতে এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে, এগুলো দেখলে মানুষ হাসাহাসি করে। হ্যাঁ, মানে আছে এইখানে, এই দেশেও আছে এগুলা, কিছু কিছু উদ্ভট লোকজন আছে, এগুলা নিয়ে মানুষ হাসাহাসি করে, ঠাট্টা মশকরা করে। কিন্তু প্রফেশনাল লাইফে আপনি অবশ্যই এই জিনিসটা ব্যবহার করবেন। যখন আপনি একটা ইঞ্জিনিয়ার হন, আপনি একটা সিভি লিখবেন, সেখানে অবশ্যই আপনি লিখবেন আপনি একজন ইঞ্জিনিয়ার, বা আপনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বা আপনি একজন মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো আপনি অবশ্যই লিখবেন। আপনি সিভি তৈরি করেন, আপনি চাকরির ইন্টারভিউতে যান, আপনি হাসপাতালে যান, তখন আপনার অবশ্যই লিখবেন আপনি একজন ডক্টর। সেটা আপনার প্রফেশনাল কাজ, আপনার প্রফেশনাল কাজে আপনার প্রফেশনাল নামই ব্যবহার করবেন। কিন্তু পার্সোনাল কাজে আপনি অ্যাডভোকেট, সেটাও আপনি আপনার প্রফেশনাল কাজে ব্যবহার করবেন। কিন্তু ফেসবুকে নামের আগে লিখে রাখবেন অ্যাডভোকেট কলিমুদ্দিন, এক অ্যাডভোকেট কুদ্দুস, ইঞ্জিনিয়ার কুদ্দুস। এগুলা ভাই খুবই মানে আমার কাছে খুবই এগুলো লেম লাগে। পার্সোনাল লাইফে এই জিনিসগুলো ব্যবহার করাটা আমি করতে পারে, কেউ চাইলে করতে পারে, করলে তো আর কেউ মানে ডাক্তাররা, বিশেষ করে ডাক্তাররা করলে তো আর আমরা কিছু করতে পারবো না। কিন্তু ওকে একটু লেম লাগে। হ্যাঁ, রোমান মোল্লা ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আমার মূলত এই ২ টা কোয়েশ্চেনই ছিল। আমি খুব ভালো অ্যান্সার পাইছি আপনার থেকে। আর হচ্ছে ভাই লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে আই এম হিউজ ফ্যান অফ ইউ। আপনার উপর আচ্ছা, ঠিক শান্তি আছে ভাই। আমরা কোনো ফ্যান ট্যান আসলে আমরা পছন্দ করি না, যেটা আমার প্রত্যেকের কথাই আপনি যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করে দেখবেন, এটাই আমরা চাই। ঠিক আছে রোমান মোল্লা ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিলাম। জি ভাইয়া, আমার ফ্রেন্ড কথা বলতে চায়, সো ও বাঙালি না, সো ইংলিশ ইজ ইট ইংলিশ ওকে? ওকে, ঠিক আছে দেন। জি, men's on live in it. That's what come. Speak to him in it. Speak to him. হ্যালো, Hi, হ্যালো, hi Asif. হ্যালো। I don't know your name, but hello. Oh, my real name is different, but on there is Jassim. Okay, Jassim, how are you? I'm very well, thank you so much. How about you? You okay? Yes, I'm okay. Do you have any question, Jassim? Oh, I have so many questions, so I was just like, just trying to introduce myself. Okay. So, my first question is I recently visited Mecca and Medina as well, because it was because of my family. I knew it's not for me. Um, so because when I was there in Saudi Arabia, I went for this to help my family and everything. So for me, like even before, it was very fabricated city. Even there is like less evidence, and then Fabricated means? a fabricated mean is What like sense? it's just made up. It's not real. What do you mean by not real? like first of all, according to the evidence and then on the articles I read, they say like this city was a trade route, but when you go there and you can see the geography of this city and everything, it cannot be a trade route because nobody is going to climb the mountains and then go down and up and waste their time. Petra could be because the location is really nice when you compare as to Mecca to the Petra. And then also like before going, when the people they used to say like, oh, you go, you will have a first sight and then you have like a different type of experience and all these things. That was totally, for me it was not like that, or Okay. it was not. Let me tell you one thing, that I have seen the Dan Gibson's the theory or hypothesis in YouTube, but I am not fully convinced about that was in Petra. Everything was in Petra, not in Mecca. I'm not fully convinced, and I went through many archaeological
websites to check if it is how the other archaeologists if they are convinced by Dan Gibson or not. I found that most of the archaeologists they are not convinced of Dan Gibson's hypothesis. So I am not sure how what to say. Some parts I saw those videos, and some parts were really convincing. Some parts were really logical, Yeah. but many of the parts doesn't make sense because when I read Hadith and Sirat, I found many details about Muhammad and the places about many places. Like I can tell you one example, like the Hera mountain. Yeah. There was when Muhammad first time Gabriel came to Muhammad and gave his revelation to Muhammad. Yeah. That I when I checked the Hera mountain and Hera cave, that was Yeah. very small in size. Only Yeah. one person. I can understand because I recently visited, and then I have the same question that people say, like, oh, when you go to Hira cave and then you can see the Kaaba. That's not true. Oh, I think we cut y- y- off. Yes, that cannot be true because I wrote an article about it from Yeah. many days ago. I would like to show you. You will not understand anything, but I can show you one picture of that thing, so Yeah. that you I already visited Hera, so you will Can show understand how. something. Yeah, I visited Hira. So first of all, the description of the Hira and then to go there is totally different because now they made up. You need to go on the top and then you need to go down. So if we talk about Prophet's time, so to go to the Hira cave that they are saying, first of all, absolutely that's very small, like the part. So to go to this cave, if that's original from the since then, because I have seen some old pictures, so there are only two ways to go. Either you can come from the left side or the right side. But if you come from the left side, it is very hard to go in because you need to really like a water. You need to pass through the big stones. Yes, you are absolutely right. I have shared one picture of AI created image of Hera cave, how big it was, to show how big it is, and you can see in this image that one person can go inside. Yeah. Not it is not possible to be like two-person inside of that cave. And in this hadith, we read that Muhammad and Gabriel were in that cave together. Yeah. It is actually not possible. It two-person cannot be there. And if I also if I used to I read that Khadija, she used to bring food for Muhammad when Muhammad was in Hira. That Yeah. time I checked the map, and I checked how far it was. It was like 640 meters high mountain. Yeah. Jabal Al Nur mountain is 640 meters high, and that way was very difficult. Even for the trackers, it would take like 3 or 4 hours. Yeah, even How now they. could Yeah, yes. that's the true. Because even now they made steps, so is still hard for the people. Like if you go like the way the Muhammad used to become, and then if you go back in that time, and then definitely that time it will be more higher. Yes, Because I checked those things, and after reading those things, I realized something is obviously fishy. Something is obviously very strange in those hadith and sirat. But I am not fully convinced about the Dan Gibson's Petra hypothesis. no, because for me it was like because I literally went to the Gare Hira and the cave, and then people were doing there some things, but I was like, I'm more curious to know actually. So
even you are standing on the top, and then now they cut down, like in 2025 they cut down, they have machinery, they chopped all these mountains, and then you go back many years, and then you think like now still hardly they have a population around this part, and then this is 5 kilometers from the Kaaba. So it's so fishy because it cannot be like that. Like, if you are coming here. And then the second question was like, because I was thinking, what was the reason that Gabriel only come to this Hira? Why he did not did in any room or somewhere else? Why he choose this place to tell people? Like, Because he was shy. for me, I think no. For me, I think he was not shy because first of all, I was thinking there because when you go there and sit down and then you see that time how many people were living there and then how many people can climb that mountain. So it's a good reason first of all to be safe, and second thing is like nobody's gonna come to question you. People will believe you because people will think, oh, he went on that part and there is a cave, and then so it will be very nice to build up a story. Yes, and the story is actually very strange because when Gabriel came and asked Muhammad to read, Yeah. what should he read? Was there any paper or stone he bought that Muhammad have to read those paper? There was no paper, isn't it? There was no paper. According to that, there are so many contradictions. They say like, oh, he just put his hand on the heart and then he said this, say Ikra Then what? Bismi. Then what should he read without anything? How he can read? And even for that, Gabriel should know that Muhammad cannot read. Allah should have told him that you are going to a prophet who cannot read. He was not informed that Muhammad was illiterate. Isn't it? Isn't it strange? Because the thing is, because if we can go back and then we read, because people think like being orphan is a poor. First of all, Muhammad was not a from poor family, but when the people think like, oh, he was an orphan, he was born without father, people take it, oh, he was a very poor man. Second thing is because people think like being literate or education, because that time it was not supposed to get degrees, but Muhammad used to travel so much. So he knew this knowledge when he was traveling. The other people, they don't know when they were not traveling. So he knew all these stories, and then he knew how to do this one and build up everything. It's the same like, I was in Mecca, and then I was for last 3 days I'm just dreaming about these things, even I don't believe. Like, I'm running there and all these things. Yes, I should have asked you before that. Are you a Muslim or from a Muslim family? So I consider myself, I was a born Muslim. That's my answer. Yeah, he's from Pakistan. And now you're from Pakistan. I was born in Pakistan, and then I was very religious at the beginning. And then my family is very religious. When you ask them who's Allah, and they say like Allah is Allah. So I don't argue with them because I want to live more longer life. Yes. And now, what about now? Now because I lived in China that time. I was Muslim. Now I'm here living in the UK like for 5-6 years, and then thankfully I had the chance to visit so many monasteries and chapels and church, and then like 12th century, 11th century buildings. I loved them. And then when I was visiting, and then for me, suddenly like, I said, oh, it cannot be true, because I don't even believe like Jesus is born. Because so because even I don't believe like a Jesus born without father, because that's another discussion. But because it could, he's the son of Romans, and then even I have some Christian friends and all these things, and we talk, and then there are so many things. Then I found out, and then I said, oh, it's so nice to be free, and then I have a chance to think rather than just to follow, and then I feel happy. That's Like- very good news. That's very good news that you are out of that prison. We Oh all my are out God. of that prison.
when I was coming back from Saudi Arabia, I sent some friends. I told them it feels like I'm coming out of a prison. Seriously, when I was in Saudi Arabia. Now, I should give you one advice, only one advice, that don't go back to Pakistan, or even if you go back to Pakistan, don't tell them that you don't believe in that religion Oh no anymore. no! I don't. I visit my family I every don't think year, you have to but mention. I am same I don't like think when you are in this you Rome, have to be like mention. Romans, because it's very hard to. And then the funny thing is, according to my observation, more poor you are, more you believe in religion. Yes, that's true. Faraz, our very good friend Faraz came just joined this live. Faraz bhai, what do you want to say? I didn't hear much, but congratulations, Mr. Joshim, that you have fled from a prison, Thank you so and much. congratulations on your freedom. You don't have to accept as a pedophile as a prophet. So I think that's a relief. That was a relief for me. I think that would be a relief for you as well. For me, it's like life is. I don't agree with these old religions, but I believe you need to have something to hold on. Like somebody asked me, "What do you think there is? What do you think about God?" So I always answer them. When you make a circle, you need the center point to make the circles. So God is just a reference to make a circle. So it's the same like God is just a reference in this to start from somewhere. But but it's totally different. Like everybody's perspective. Like do respect the people who believe in, but I don't And none agree of with us have them. problem with Mr. Joseph. None of us have problem with this kind of God, who is just a reference point, who is your anchor of hope. We don't have Yeah, problem with that. me too. It's the We- same. Like I was my family. Like sometimes is a tongue of slip. So my sister, she's not educated, so she was coming for Umrah, and then my whole family, they're very religious, and they were just telling her, you need to remember this dua in Arabic and all these things. And she's very close to me. And then we did a video call, and my old brothers and father, they were sitting there. And then I asked them, I said, what type of is your God who just speak and listen Arabic, who doesn't understand any other language? And they were so cross. And then I said, okay. Yes, Jashim, Bro, if you you believe in have to remember you are a Pakistani. Your family members are Pakistanis as well. No, I'm very pleased and What? grateful because I'm no more Pakistani actually. that's Hallelujah! good. I say hallelujah to that. No Pakistan, no Pakistan. Yes, No, people don't have anything to brag to be for Oh, being a yeah. Pakistani or for being a Bangladeshi. We Yeah. don't have anything to brag on. That's really, even really nice. even even for Bangladeshi as well. I am not very proud of being a Bangladeshi or a person from Bangladesh. I don't see anything to be proud of that. But I wanted to tell you one thing, Jashim, that if you believe in the ভালো God কথা of বলছেন Spinoza. বিজয় মাসে স্বাধীনতার মাসে খুব ভালো কথা বলেছেন ভাই Okay, এটা পরে So, বলবো। If you believe in the God of Spinoza or God of Einstein, that is a social kind of God or philosophical God, then we don't have any problem with you. You are not killing people by the Oh name no. of that Spinoza's God. So Oh yeah. that we will we can be good with that God. But if you believe in Allah or any other crazy gods, then we definitely have some problem with that. Support anybody who's like killing whatever who is. Yes, very nice to talk to you, Jasim. And I don't know actually your real name, but we are very happy to talk to you. And if you want to say something else, then you can say. No, I think I can hold on to listen more because otherwise it will be like everything on the place. So because I'm excited, like because I always appreciate the people who think, and that's very nice. Because I was listening your things like my friend, he's Bengali, but and then I was asking him like and then we were talking about you, and then he told me, and then I was very impressed. So I said, oh, let's have a talk with him, just a bit of to know. So I'm very happy and pleased, and thank you for your time. And Mr. then Joseph, hopefully in Mr. future we Joseph, can talk more. can I say something? Oh yes.
I think our audience, our Bangladeshi audience, Momin audience from Bangladesh, would be more hurt than Pakistanis. Oh, our dearest Pakistani brother, he left our faith. Oh, it's so Oh hurtful. my Oh, God. we're gonna die. I know, I know. Prove them to Pakistan. Say something and do it. Oh, I don't want to say. Oh no, actually, it's hard for me because I always speak English here. So it's literally it's hard until I like somebody speak Urdu to me and then I start it's the same like when you are singing and then I'm not good singer, so I always need this music to start. So What it is called in Pakistan, mulhid. oh my God, so that's why I mulhid, and then that's why I don't want to speak much because I don't want anybody to go to paradise on my name. Okay, nice to talk to you. If you have It's really time nice. again, you can join in our live anytime. Yeah. We can discuss about many things about Pakistan, about Islamic fanaticism more and more. We need more. We need to spread our voice that we can think, and we are opposing the Islamic fundamentalism. So if you have time later, then you can join. Yeah, I just wanted to ask, because when I'm always curious and then I love history, and that's why I go to the museums. And we are lucky; we have very nice museums in UK, and they are free as well. But when you go back to search something and then you want evidence on terms of Islam, so there is so less because always this comes in Ahadith and Quran. There's no the studies where they say these things are coming from there, they are old like that. I was just wondering if you can just guide me or tell me where I can find authentic information. You can visit Cairo Museum. There you will find 13 swords of Muhammad and some hair of Muhammad. You will Oh, I find don't know. these things. These I don't believe. I don't know they are real or not. So for me, these things are like I love to go to Cairo to see these mummies and then how they were like managed to do all these things, and then they are more fascinating than this just seeing hairs and shoes and. Okay, let's pack up now. See you again and talk to you again, Josim. Thank you so much. Thank you so much. Bye bye. Have a nice day. You too. Bye bye. It's nice, yeah. From he is Pakistan to mini Pakistan. Thank you so much, guys. And Thank you. one more thing, yeah, big fan, bro. Big fan, yeah. Take care. Take care. Bye bye.